বাবা, এইবার বড় মাছ পাবোই। জাল টানো তো। এইবার যদি বড় মাছ পাই তাহলে সত্যি খুব ভালো হতো। ধৈর্য ধরো। মাছ ধরা মানে নদীর সঙ্গে যুদ্ধ। মাছ ধরা মানে শুধু জাল টান দিলে মাছ পাওয়া যাবে এমনটি নয় রে। কাল যদি বেশি মাছ পাই মাধুরীর জন্য জুতো কিনবো। নাকি অন্য কিছু করব বলো তো? না, মায়ের জন্য অনেকগুলো মাছ নিয়ে যাব। কি করব বলো তো? হ্যাঁ, আর তোর স্কুলের ফিও জমে আছে অনেক। মাথার ওপরে যে কত কিছু সেটা এখন বুঝবি না বাবা। বাবা, এমন যদি হতো আমরা সব সময় অনেক বেশি মাছ পাই আর নিজেরাও খেতে পারি এবং অনেক বিক্রি করে অনেক টাকাও রোজগার করতে পারি, কেমন হতো বলো তো? এমন যদি হতো তাহলে আমরা হয়তো স্বপ্নের দেশে বাস করতাম। আমাদের আর কোনো অভাবই থাকতো না। পৃথিবীতে সবকিছু স্বপ্নের মতন হয় না রে বাবা। কিন্তু বাবা, আমার এরকম ভাবনা ভাবতেও খুব ভালো লাগে। আমাদের সব কিছু আছে, আবার আমরা প্রতিদিনই অনেক মাছও খেতে পাই। তোর যখন এরকম ভাবনা ভাবতে ভালো লাগছে তুই ভেবে যা। ভাবতে তো কোনো টাকা পয়সা লাগে না বা কোনো ক্ষতিও হয় না। এক মন মাছের দাম কত বাপু? দাম বেশি বলো না, কিন্তু দাম কম বলো, জিনিসও ভালো দিও। 400 টাকা কেজি। নদীর স্বাদ পাবেন। এই মাছ ভোরে নদীর কাছের বিল থেকে তুলে এনেছি। এই শিবু, শহুরে মহাজনের লোভ দেখিস না, পরে কিন্তু বিপদে পড়ে যাবি। নিজেকে শহুরে মহাজনের মতো দেখছে। আমাদের কাছে না জিজ্ঞেস করেই অনেক দাম কমিয়ে দিচ্ছে। বাবারে বাবা। আমি দেব 450, কিন্তু প্রতিদিন এত মাছ চাই। প্রয়োজনে এর চেয়ে বেশি নেব, কিন্তু মাছ এমন তাজা দিতে হবে। চুক্তি হয়ে গেল। আমার থেকে কখনো খারাপ জিনিস পাবেন না। হয়তো কম টাকা লাভ করব, কিন্তু ভালো জিনিস দেব। হ্যাঁ, ঘটনা সত্যি। শহরে এইসব মাছের কিলো বিক্রি হয় 400 থেকে 600 টাকা। সেখানে আপনি তো বেশ সস্তাতেই আমাকে হিসেব করে দিচ্ছেন। কারণ আমার বেশি লাভের দরকার নেই। কম লাভ করে ভালো জিনিস দিয়ে যদি সবার কাছে ভালো হয়ে থাকতে পারি তাহলে সবাই মন থেকে আমাকে খুঁজে বের করবে, মনে রাখবে আমাকে। শিবু আজ বাজারের রাজা। ওর নৌকা ডুবাতেই হবে। ব্যাটটা বেশি বার বেড়েছে ব্যাটটায়। আমি সব সময় বলি, অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে ব্যাটটা। প্রফুল্লদা, শুনলে? গোবিন্দ দাদার কথা মতন কাজ করলে তো গ্রাম ছাড়া হতে হবে। আজ রাতে কি করে নৌকা ভাঙবে? ধরা পড়লে কিন্তু মহাবিপদ। প্রফুল্ল রে, টাকা দেব, টাকা। শিবুর নৌকা আজ রাতেই ভাঙবো। আর মহাবিপদ তো তখন হবে যখন শিবু ছাড়া আর কারো কাছ থেকে মাছ নেবে না লোকেরা, আর মাছের দাম অর্ধেক কমিয়ে দেয় তো শিবু। না, এমন হলে তো সত্যি মুশকিল। শিবুর জন্য অন্য লোক কেন দাম কমাবে মাছের? এর একটি সমাধান তো করতেই হবে। হ্যাঁ, তাইলে আজই চলো আমরা নৌকাটা ভাঙ্গিয়া আগুন লাগাইয়া দেই। ভাঙ্গা নৌকার মধ্যে শিব মরব। চাল চাল চাল, ওর কম দামে মাছ বিক্রি জুটিয়ে দেব আজই। চল। শিব, তোর অহংকার আজ শেষ রে শিব। ভালো মানুষ সেজে থাকিস তাই না? সেটার সাজাবে একেবার। কি দরকার তোর সবার সামনে ভালো মানুষ সেজে অন্যকে খারাপ বানানোর? এখন দেখ খারাপ মানুষ কাকে বলে। দেখ দেখ।
এই চল রে, পালাই, কেউ দেখে ফেলবে রে। অনেক হয়েছে, এখন আমাদের এখান থেকে সরে পড়া দরকার। কেমন জানি একটু খটকা লাগতাছে। আরে খটকা পরে বের করিস, এখন চল চল, কেউ চলে আসলে মহা বিপদে পড়বো রে। চল 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 চল। বাবা, বাবা, এটা কি করলো বাবা? এমন মানুষ কি করে করলো বলো? আমাদের তো কোনো শত্রু নেই বাবা, কোনো শত্রু নেই। শত্রু থাকা লাগে না রে বাবা, শত্রু নিজেরাও অনেক সময় তৈরি হয়ে যায়। ভেজাল মুক্ত মানুষের শত্রু কারা তারা নিজেরাও জানে না। নদী মায়ের পরীক্ষা, আবার পারলে নৌকা ঘুরবো। কিন্তু মা তো আর সহ্য করতে পারবে না। মার শরীর তো এমনিতেও ভালো না, তাও কয়েকদিন ধরে মায়ের শরীরটা খুব ভালো মনে হচ্ছিল। এসব শুনলে আবার অসুস্থ হয়ে পড়বে মা। দেখি যতদিন সম্ভব তোর মায়ের থেকে এগুলো লুকিয়ে রাখবো। তুই ঠিকই বলেছিস, তোর মা এসব সহ্য করতে পারবে না। তোর মায়ের শরীর একদমই ভালো না বাবা। মা তো আমাদের মুখ দেখেই বুঝে ফেলবে আমাদের যে কোনো একটা সমস্যা হয়েছে বাবা। তাও আমি কিছুতেই স্বীকার করব না মায়ের সামনে, কিছুতেই না। জেলে কখনো হার মানে না রে। জেলেদের জীবনের প্রতিটা অধ্যায় হচ্ছে নতুন নতুন পরীক্ষার। এই পরীক্ষায় আমাদের পাশ করতেই হবে বাবা। আমরা কি পারবো এসব কষ্ট থেকে, দুর্দশা থেকে কোনোদিন উঠে দাঁড়াতে? নাকি আমরা এই নদীর পানির মতো একদিন ভেসে যাব? এসব নিয়ে আমি ভাবি না, কপালে যা লেখা আছে তাই হবে। অত কিছু ভাবলে আমাদের জীবন চলবে না রে, আমাদের জীবন একবারে চলবে না। এ বাজার আমার বাপ দাদার, তুই কে রে বেটা? তুই এসে সবকিছুর দাম কমিয়ে গোটা বাজারের সব খদ্দের নিয়ে নিবি, আর আমি সেটা সহ্য করব? সেটা আমি সহ্য করব? মারধর করলে পুলিশ ডাকবো। তোমরা কি চাইছো? বাজার কোনোদিন কারো বাপ দাদার হয়? আমার বাচ্চারা ক্ষুধায় মরবে। আমি তো কারো কোনো কিছু চুরি করিনি, আমি তো কারো কোনো ক্ষতি করিনি। তাহলে কেন আজ আমার এই কষ্ট সহ্য করতে হবে? নদীতে নামলে শত্রু। আজ থেকে এ বাজারে আর কোনো কম দামে বিক্রি চলবে না মাছ। নিজের জন্য অন্যের ভাত মেরে দাও, তাই না? তুই কম টাকায় চলতে পারবি দেখে অন্য মানুষও তাই করবে নাকি রে? তুই তাই মনে করিস? রাস্তার পাশের মাছের বাজারে সবার অধিকার, আমি কেন পিছিয়ে থাকবো? এ বাজার তো সবার। কি বললি? রাস্তার পাশের বাজার সবার? তোর এত বড় সাহস! কত সাহস! এবার তোকে আমি দেখাবো। আমাকে দয়া করে সবাই সাহায্য করুন, আমি তো কোনো অন্যায় করিনি। কেন আমাকে শাস্তি দিচ্ছেন? দয়া করে সবাই আমাকে সাহায্য করুন। রাস্তার পাশের বাজার যে কতটা ভয়ঙ্কর হয় এবার তুই হারে হারে টের পাবি। আমার সঙ্গে পাঙ্গা? মা, ভাত দেবে? আমার খুব খিদে পেয়েছে মা, পেট ব্যথা করছে ক্ষুধায়। তোর বাবা আসছে রে মা, তখন রান্না করব। জানি না তোর বাবা কেমন যেন ইদানিং সব লুকাচ্ছে। ঘরে কিছু নেই, সে কিছুই বলছে না আমাকে। মা, আমিও সব জানি না, আমার পেটে খুব ব্যথা করছে। আমায় একটু খাবার খেতে দাও না মা। তুই স্কুলে যাবি না? আমিও আজ স্কুলে যাব না, আজ বাসায় বসে অনেক খেলবো। প্রতিদিন স্কুলে যেতে যেতে আমি ক্লান্ত। আহারে, আমি কতদিন ধরে স্কুলে যেতে পারছি না, খুব স্কুলে যেতে ইচ্ছে করছে আমার। তাহলে যাস না কেন তুই? আর কতদিন বন্ধ টিভি? সবাই বলে তুই আর নাকি আসবি না। সুমনা ম্যাডাম নাকি বলেছে স্কুলে না গেলে জরিমানা হবে, কিন্তু আমার তো যাওয়ার কোনো উপায় নেই। না খাবার আছে পেটে, না স্কুলে যাওয়ার উপায়। যাবি, কালই যাবি। তোর বাবা আজ কিছু না কিছু অবশ্যই নিয়ে আসবে। সবার কষ্টের দিন থাকে না রে মা, একটা সময় কষ্ট ঠিক কমে যায়।
তুই তো অনেকদিন ধরে স্কুলে যাস না, ম্যাডাম বলছিল তোর নাম কেটে দেবে। কি বলছিস কি তুই? আমার নাম কেটে দেবে? মা, মা তুমি শুনছো সুমনা কি বললো? শান্ত হ মা, শান্ত হ। আমি কালই স্কুলে গিয়ে কথা বলবো, এই কটা দিন সময় দেবার জন্য। নাও 5,000 ফেরত দিও যখন পারবে। অনেক চেষ্টা করেছি তোমার স্থান পাকাপোক্ত করার, কিন্তু কিছুতেই দিল না গোবিন্দ। তোমারও তো সংসার আছে, আর কত করবে আমার জন্য? যতটা করেছো সেটার টাকা হয়তো একদিন শোধ করে দেব, কিন্তু এই ঋণ আমি কখনোই মেটাতে পারবো না। গরিবে গরিবে ভাই, নাও নৌকা মেরামত করো, আর ঋণ শোধ করতে হবে না। বাচ্চাদের পেটে খাবার নেই, ঘরে অসুস্থ স্ত্রী, যাও গিয়ে তাদের খেয়াল নাও, যাও। জীবন দিয়ে হলেও শোধ দেব আমার এই বিপদের সময়। আপনি আমার আর আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, এ কথা কোনোদিনও ভুলবো না। বিপদের সময়ই আসল মানুষ চেনা যায়। এই নিয়ে ভেবো না, তুমি যাও, যেভাবেই হোক ঘুরে দাঁড়াও, এটাই কামনা থাকবে। যাও যাও যাও। তোর এত বড় ক্ষতি কেরাই করলো রে? এই নৌকা ভাঙ্গা যতটা সহজ, তার থেকে গড়া 1000 গুণ কঠিন। এই নৌকা ভাঙ্গা, কিন্তু তোর ইচ্ছা শক্তি থাকলে চলবো। কত টাকা লাগবে আমাকে একটু ধারণা দাও, আমার এখন কোনো কুল নেই। 3000, সময় লাগবে 1 মাস, কিন্তু কাজ তাড়াতাড়ি করা যায়, সেটা বেশি ভালো হইব না। এই 1 মাসে তোর নৌকা আগের থেকেও বেশি মজবুত হইব, বুঝলি? রাত দিন মাছ ধরে টাকা জমাবো, যেভাবেই হোক আমার আবার ঘুরে দাঁড়াতেই হবে। এবার আর আমি কাউকেই কষ্ট পেতে দেব না। এইটা আমি দেখে কম চাইলাম, অন্য কেউ হইলে 5000 টাকার কমে করতই না। কি করব বলো, বুঝি তো সবকিছুর দাম বাড়তি, কিন্তু কোনোভাবেই তো আগাতে পারি না। 1 পা আগালে 2 পা কেউ পেছন থেকে টেনে ধরে। এইটা বেশি টাকা নিয়ে আয়, এটা তোর দাদির স্মৃতি। তোর দাদি আমাকে দিয়েছিলেন যখন আমি প্রথম এখানে এসেছিলাম। এখন তোর দাদির স্মৃতির সঠিক ব্যবহারের সময় এসেছে। মা, আমি কোনোভাবেই তোমার থেকে এটা নিতে পারবো না, আর এখন থেকে আমি কষ্ট করে যাব। তোমাদের কষ্ট একটু হলেও কমবে। না রে বাবা, তুই কেন কষ্ট করবি? এত ছোট বয়সে কেউ কষ্ট করে না বাবা। এই সময়ে মানুষ শুধু পড়াশোনা করে, আর তোরা? আমি প্রতিদিন পত্রিকা বিলি করব, দিনে 20 টাকা করে পাবো, মাসে 600 টাকা। কিছু না পাওয়ার থেকে এটা পাওয়া অনেক ভালো মা। বাবা রে, মাত্র এই কটা টাকাও অনেক সময় অনেক কাজে লাগে, কিন্তু তোর কাজ তো এখন এসব না। মা, এখন কষ্ট করি, একদিন হয়তো আমাদেরও সুখের দিন আসবে। আমাদেরও একদিন কোনো কষ্ট, কোনো দুঃখ থাকবে না। তোর বাবা হার মানেনি, আর আমরাও মানব না। কষ্ট এখন আমাদের সঙ্গী। অত সহজে কষ্টকে ডেকে ওরা আমাদের দুর্বলতাকে ধীর করে ফেলবে। কষ্টকে একদম ছাড় দেওয়া যাবে না। এইবার সাবধান হইতে হইব। গোবিন্দ কিন্তু আবারও চোখ রাঙাবো, কিন্তু এইবার আর দুর্বল হইলে চলব না। এইবার তোমারে সব বাধা পাড়াইয়া সামনের দিকে আগাইয়া যাইতে হইব। আর কেউ আমার সংসার ভাঙতে পারবে না। অনেক কষ্ট করেছি, সব থেকে কষ্ট করেছে আমার পরিবার। ছোট ছোট 2টা বাচ্চা আর তোমার অসুস্থ স্ত্রী কতই না কষ্ট করছে, খাইয়া না খাইয়া দিন পার করছে, কিন্তু এইবার আর দুর্বল হইলে হইব না, বুঝলা? এবার আর আমাকে কেউ দুর্বল করতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নেই আমাকে আর দুর্বল করতে পারে, কোনো কিচ্ছু আমাকে দুর্বল করতে পারবে না। তুমি যদি আগের থেকে আরো শক্ত হইতা, তাইলে হয়তো এই দিন তোমারে দেখতে হইতো না। তুমি জানো না, বাজারে বসতে দেয়নি আমাকে। বাড়ির পাশে এখানে ওখানে যেখানে পেরেছি
সেখানে গিয়ে মাছ বিক্রি করেছি। নৌকা ছাড়া মাছ ধরতে কষ্ট হয় নাই? কেমনে করছো এই কাজ? মাছ কেমনে ধরছো? কষ্ট হয়নি, কত কষ্ট করে অন্যের নৌকায় বসে মাছ ধরেছি। অনেক সময় নৌকা পাইনি নদীর পারে, পায়ে হেঁটে গিয়ে মাছ ধরেছি। এই কষ্টের ফল জানি তুমি পাও গো। যা কষ্ট করছো এবার তুমি আর তোমার পরিবার। হ্যাঁ, এই নাও তোমার পারিশ্রমিক। আমি এবার চলি। হা যাও, যখনই প্রয়োজন হইব আমারে মনে কইরো। যতটা পারমু তোমার পাশে থাকার চেষ্টা করমু, বুঝলা? তুই আমার সর্বনাশ করলি। তোকে একবার শিক্ষা দিয়ে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু তুই কিছুতেই বোঝার মানুষ না। তোর ঈর্ষায় তুই নিজেই ডুববি। মানুষ এত নিচে কি করে নামে? তোর সাথে কোনো শত্রুতা নেই, আমার নেই কোনো দ্বন্দ্ব। কি করে বারবার তুই আমার ক্ষতি করে যাচ্ছিস? তুই আমার পরোক্ষ শত্রু। তোর কারণে মাছের দাম কমে বিক্রি করতে হয়। এবার খদ্দের তোর কাছেই বেশি হয়। তোর হাত পা কাঁপে না? বারবার বিনা দোষে তুই আমার ও আমার পরিবারের ক্ষতি করছিস। তুই সত্যি মানুষ তো? মানুষ না তো কি? তোর কি আমাকে পাগল মনে হয় নাকি রে? তোর জন্য আজ আমি সত্যিই পাগল হয়ে গেছি রে। তুই যেহেতু কিছুতেই বুঝতে পারছিস না বা বুঝতে চাইছিস না, তোর বিচার পুলিশ করুক। আমি চেয়েছিলাম শান্তি। এই ক্ষমা চাই। আর না, আর এ ভুল করব না। এমনটা আর হবে না। গ্রামের শান্তি চাই, এই কারণে কোনো লড়াই করি না। কিন্তু তুই বারবার গায়ে পড়ে অশান্ত করিস। তুই আমাকে কেন কেন করিস? আমার সব কিছুতেই তোর কি সমস্যা বলতো? হ্যাঁ, অন্যের খারাপ না করে একটু সময় নিয়ে নিজের ভালো করা নিয়েও ভাবতে থাকো, এমনিতেই ভালো হবে। গোবিন্দ, তুই কি আসলেই মানুষ? তুই হলো গ্রামের শত্রু। এমন মানুষ কোনোদিন দেখিনি যে অন্যের ক্ষতি করে, তাও কোনো শত্রু না হয়েও। কোনোদিন দেখিনি এমন মানুষ আমি। আমি হিংসা, ক্রোধ, লোভ এগুলোতে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমার মাথায় কিছুই ছিল না তখন। এমন হিংসা কেন আসবে মনে? রাস্তার পাশের বাজারে আরো তো অনেকেই মাছ বিক্রি করে। কই, তুই তো অন্য কারো ক্ষতি করলি না। দাদা, ভুল হয়েছে আমার। আমি সত্যি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি সবার সামনে শিবুর কাছে ক্ষমা চাইবো। হ্যাঁ, ক্ষমা না করলে তো যখন তুমি ধরা পড়লে তখন তোমাকে পুলিশে দিয়ে দিতাম। আমি সব সময় নির্ভেজাল মানুষ, ঝামেলা আমার কখনোই পছন্দ না। যেখানে সবাই মিলে তোরা একটু সুন্দর গ্রামের বাজার গড়ে তুলবি, যেটার নাম ডাক সবাই করবে, সেখানে তোরা নিজেরাই নিজেদের সাথে দ্বন্দ্বে লিপ্ত। সবাই মিলে বাজার করব, লড়াই নয়। কেউ কারো প্রতি হিংসা না করে বরং দয়া ও ভালোবাসা দিয়ে সবার জীবন ভালো রাখবো। বাবারাই স্কুলের ছাতা কিনবো। বাবাও এখন রাস্তার পাশের মাছের বাজারে মাছ বিক্রি করবে। শিবু, তুই আজ গ্রামের বীর। কিভাবে ক্ষমা করতে হয়, কিভাবে ঘুরে দাঁড়াতে হয়, সবটাই তোর কাছ থেকে মানুষ দেখেছে। বীর না, আমি সাধারণ জেলে। সাধারণ জেলে হয়েই বাঁচতে চাই, কোনো মানুষকে ঠকাতে চাই না আমি। আমি বড় হয়ে শিক্ষিকা হব, সবাইকে সৎ শিক্ষা দেব। কোনটা ঠিক আর কোনটা ভুল সবাইকে শিক্ষা দেব, সবাইকে ভালো মানুষ হতে শেখাবো। তোর জন্যেই তো সব সংগ্রাম, এত কষ্ট, এত আশা, সবকিছুই তোদের জন্য। আমার সাথে সাথে তোরাও অনেক কষ্ট করেছিস। না বাবা, এই কষ্ট তোমার কষ্টের কাছে কিছুই না।
আমরা সবাই সবার দিকটা না বুঝলে কি হবে বলো? মারে, ঠিক মতন পড়াশোনা করিস আর সব সময় ভালো হয়ে থাকবি। আজ মাছের দাম ভালো। আজ যদি মাছের ভালো দাম পাওয়া যায় তাহলে মাধবীর জন্য জুতা কিনবো। ওর জুতো জোড়া একদম নষ্ট হয়ে গেছে। না মা, আমার কিছুই লাগবে না। তোমরা আমার স্কুলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছ, আমি এতেই খুব খুশি। দেখলে মাধবী, আমাদের মেয়েটা কত বড় হয়ে গিয়েছে, আমাদের কষ্টও বুঝতে শিখেছে। শুধু আমাদের মেয়ে না, আমাদের ছেলেও কত কষ্ট করেছে, পত্রিকা বিলি করেছে, যে কাজ পেরেছে সেটাই করেছে। এসব সত্যি আমি কিছুই জানতাম না। আমি জানলে কখনোই ওকে এত কষ্ট করতে দিতাম না। তোমাকে বুঝতে দেইনি, তুমি সব চাপ একাই কেন নেবে। তাই তোমার ছেলে নিজেই এসব চাপ ভাগ করে নিয়েছে আর তোমাকে জানাতে বারণ করেছিল। আমি সত্যি খুবই ভাগ্যবান এত ভালো একটি পরিবার পেয়ে। এমন পরিবার আসলে কজনের ভাগ্যে জোটে। আমি সত্যি খুবই ভাগ্যবান। মূল বার্তা, নদী যেমন গাদা মারিয়ে এগোয়, মানুষও সংগ্রামে জয়ী হয়। এক বছরে 3 বার চাষ, তবু মাটি যেন বিষ্ঠা। এখানে ধান গজায় না। রূপালী, এই জমি কি অভিশাপ হয়ে আছে? আরিফের স্কুলের ফিটা জমা দিতে পারেনি। মাস্টার মশাই বললেন আগামী সপ্তাহে না দিলে ওর নাম কাটা যাবে। শহরের ইটের ভাটায় কাজ নিলে মাসে 5,000 টাকা। কিন্তু কি তোরা তো কি নিয়ে সংশয়? বাপ দাদার জমি ছেড়ে যেতে পারবো না। এই জমি আমাদের ইজ্জত। খালা, খালা, ওই দেখো জমির ধারে বড় বড় পাতা। এটা কি খাওয়া যায়? কিসের কথা বলছিস? দাঁড়া, দেখছি একটু। হ্যাঁ রে, এটা তো কচু শাক। বন্যার জলেও টিকে থাকে, হয়তো বাজারের দামও আছে। কিন্তু কে কিনবে কচু শাক? সবাই তো ধান ডাল চায়। একবার চেষ্টা করলে ক্ষতি কি? যদি দাম পাই, আরিফের স্কুলের টাকা তো জোগাড় হবে। কি যে বলিস না, এসব কচু এখন কেউ খায় নাকি? এসব আগের দিনের মানুষেরা খেত। সেটাই তো ভাবছি রে আপা, আর কিছুই ভাল লাগে না। কি করে ভাল লাগবে বল? আরিফের বাবা আমাদের ছেড়ে গেছে প্রায় 4 বছর। তারপর থেকে তো আমার ছোট বোন হয়েও তুই সংসারটা টেনে যাচ্ছিস। তাতেও আমার কোনো দুঃখ ছিল না যদি বাবা মা বেঁচে থাকতো। আর তোর সংসার, তোর বাকি জীবনের কি হবে? সংসার আমার হবে না, ও নিয়ে আমি আর স্বপ্নও দেখি না। এখন শুধু আরিফের ভবিষ্যৎ নিয়ে ভাবি। ওই তো এখন আমার সবকিছু। বোনের ছেলে কি কখনো নিজের ছেলে হয়? এমন কথার কত শুনবি। আপা, মানুষ কি বলে এটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি, আর ভাববো না। আমি ভাবি শুধু আমাদের আরিফের ভবিষ্যৎ। তাহলে চল আমরা কিছু কচু নিয়ে দেখি, আজ যদি কিছু করা যায়। ঠিক আছে আপা, চলো তাহলে আজ না হয় পুরনো জিনিস দিয়ে নতুন কিছু শুরু করি। শুনেছি কচু শাকের রসে গলা চুলকায়, লোকজন নারাজ হবে না তো? ঠিকভাবে রান্না করলে সমস্যা নেই। মা বলতেন দুধে ভিজিয়ে রান্না করতে হয়। আমি বাজারে গিয়ে বেচার সময় সেটা সবাইকে শিখিয়ে দেব। এই যে সবকিছুতে ভয়, এটা আমাকে জীবনে কিছু করতেই দেয়নি। তোর বরাবরই সবকিছুতে ভয় কম। আমিও তোমাদের সাথে হাটে যাব, কচু শাকের গুণাগুণ বলবো। আমি আজ স্কুলে শিখেছি কচু অনেক উপকারী খাদ্য। তাই নাকি? বেশি করে পড় বাবা, তোর তো পরীক্ষা। কচু শাক বেছে তোকে ডাক্তার বানাবো। কাল সকালেই বীজ বপন শুরু করব। যদি সৃষ্টিকর্তা চান 2 মাসে ফলন আসবে। কাল যে কটা বাজারে নিয়ে গিয়েছিলাম সবাই কিন্তু বেশ আগ্রহের সাথে জিনিসটা কিনেছে, খেয়াল করেছিস?
সেজন্যই তুই চাষের ব্যাপারে একটু আগ্রহ দেখাচ্ছি। তুমি তো জানো আমি কোনো বিষয়ে শুধু শুধু সময় নষ্ট করা পছন্দ করি না। সেটা ঠিক, আমার বোন ছোটবেলা থেকেই বেশ বুদ্ধিমান। এবার যদি সত্যিই কচু খেতে এমন হয়, সেটি খুব ভালো হবে, আর লোকজনও কিনবে, তাহলে বেশ লাভ হবে। আপা, তুই শুধু আরিফের কথা ভাবতে থাক। ওকে বড় করার জন্য সব কষ্ট আমি নিজেই করব। তুই তো ওর খালা না, তুই ওর মা। আমি শুধু পেটে ধরেছি। তুই যদি ওকে না সামলে নিতি, তাহলে তো আমি ওকে বাঁচাতেই পারতাম না। কি যে বলো না আপা, ও আমার বেঁচে থাকার একমাত্র কারণ। বন্যায় বাবা মা একসাথে ভেসে যাবার পর ও যদি আমার জীবনে না আসতো, তাহলে আমিও ভেসে যেতাম। ও কি সুখী, মাছের বদলে শাক পাতা নিয়ে এত মাতামাতি। আবার নতুন কিছু মাথায় নিয়ে ঘুরছিস, তাই না? ভাই, ধানের চেয়েতে কম পানি লাগে, জমির উর্বরতা বাড়ে, আর আমাদের তো কিছু না কিছু করে খেতেই হবে। গ্রামের প্রথম মাইয়া চাষি হবার চাও, পাগল নাকি? কচু শাক খাইয়া মানুষ মরবো। হাসান, তুই তো জানিস না, 1950 সালে দুর্ভিক্ষে কচু শাকই আমাদের বাঁচিয়েছিল। দেখিস হাসান, একবার চাষ করতে দে, সফল হলে তোকেও বীজ দেব। ছেলে মেয়ে বলে কোনো কথা নেই, কাজ তো কাজই। ঠিক বলেছিস মা, তোদের ঘরে তো কোনো কর্মক্ষম পুরুষ নেই, তোদের নিজেদের কাজ করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। চাচি, আমাদের কষ্ট একমাত্র আমরাই বুঝি। গ্রামের অন্য মানুষ আমাদের নিয়ে নানান কথা বলে। মানুষের কথায় তো আমাদের পেট চলবে না রে মা। আমি নিজেই এর প্রমাণ। যুদ্ধের সময় তোমার চাচা শহীদ হয়, এরপর আমি কত কষ্ট করে ছেলে মেয়েগুলোকে মানুষ করেছি, তা শুধু আমি জানি রে মা। চাচি থাক, আমার জন্য পুরনো কথা মনে করে কষ্ট পাবেন না। আপনার শরীর খারাপ লাগবে তো, শুধু সব সময় কামনা করবেন যেন খেয়ে পড়ে আরেককে মানুষ করতে পারি। না মা, এই কষ্ট তুমি মনে করাওনি, এই কষ্ট তো আমার রক্তে মিশে আছে। আমি চাই তোমার বোন আর তার বাচ্চাটাকে নিয়ে কোনোদিন অন্যের কাছে যাতে হাত পাততে না হয়। চাচি, আপনার মুখের কথাই যেন সত্য হয়, আমিও এটাই চাই। তাই তো এত কষ্ট করে যাই, দিন রাত দেখি না চাচি, নিজেকে একটা পুরুষ ভেবে সব কাজ করি। নিজের ইজ্জত বাঁচিয়ে চলা একজন মেয়ের জন্যে খুব কষ্টকর। তোমার দিকে সব পুরুষদের নজর, একটু সাবধানে থেকো, নিজেকে বাঁচিয়ে চলবে। চাচি, এটাই তো ভয়, কাউকে বুঝতে দেই না, সবার নজরে থাকি আমি, কারণ আমি যে কুমারী চাষি। ওসব ভাবতে নেই, তুমি হচ্ছ ছেলে মানুষদের থেকেও বেশি শক্তিশালী। মনে জোর রেখো, ভালো থেকো। ভালো থাকবেন চাচি। ভাইরা, সুখী প্রমাণ করেছেন নতুন চিন্তায় উন্নতি। আমাদের যুব সমিতি তাকে সমর্থন দেবে। কিন্তু হাটে কে কিনবে? এ তো গরিবের খাবার। আর মহিলা মানুষ আবার চাষি হয় কি করে? আচ্ছা বলুন তো ভাইরা, একটা মেয়ে হয়ে সে যদি ছেলের কাজ করতে পারে, তাতে আমাদের সমস্যা কি বলুন তো? শহরের বড় হোটেলগুলো এখন অর্গানিক শাক খায়, আমরা জৈব সার ব্যবহার করব, প্রিমিয়াম দাম পাবো। কচি বয়সে নতুন ফসল, মাথায় ঘাস উঠেছে নাকি? বিয়ে করো গিয়ে সব ছেড়ে, বিয়ে করো। সর্দার সাহেব, আপনি যদি একবার চেখে দেখেন, পাকা দাঁতেও রস পাবেন। আমি বিয়ে করব না চাষি হব, তা নিয়ে গ্রামের মানুষ যেন কোনো খারাপ মন্তব্য না করে। আমি নিজের ইচ্ছায় এই পেশায় এসেছি, এটাই আমার মনের ইচ্ছে। তোমার যা ইচ্ছা তাই করো বাপু, নিজের খেয়ে পরের নিন্দে করে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই। বোন, এই তো 1 মাসে এত ফলন, মনে হচ্ছে স্বপ্ন দেখছি। আর কচুর মতন এত দ্রুত বেশি ফলন আর অন্য কিছুতে দেখিনি। আপা দেখলি তো, জমি কখনো প্রতারণা করে না, যত্ন নিলে ফলন দেয়, আর পরিশ্রম করলে বৃথা যায় না। সুখী, আজ হাটে আমরাও একটি দোকান দেব। আমি লেবু লঙ্কা সাজিয়ে রাখবো। ওই দেখ, কচু গাছের নিচে সাপের খোলস,
এটা ভালো লক্ষণ। মানুষের চোখ পড়েছে সুখীর দিকে আর ওর ফসলের দিকেও। সাপের খোলস? ওরে বাপরে, আমি সাপ খুব ভয় পাই, আমি এক্ষুনি পালাই। আমি বুঝতে পারছি না আপা, কেন সবাই আমার দিকে নজর দিচ্ছে? আমি তো কোনো অন্যায় করিনি। সবকিছুতে অন্যায় লাগে না রে সুখী। তুই ঠিক কাজ করলেও মানুষের চোখে পড়ে। অনেক সময় দেখা যায় অন্যের ভালো মানুষ কিছুতেই সহ্য করতে পারে না। আমি তো কারো কাছে হাত পাতিনি আপা, কাউকে বলিনি আমায় একটু খাবার দিন, টাকা দিন। তারপরও মানুষ আমাদের সুখ কেন সহ্য করতে পারছে না আপা? একদিন সময় সবকিছু ঠিক করে দেবে রূপালী, তুই একদম চিন্তা করিস না। তুই তোর কাজ চালিয়ে যা। নিজেদের ফলানো প্রতিটা ফসলই মূল্যবান, কারণ এই ফসলে আমাদের পরিশ্রম লুকিয়ে থাকে। আর এই ফসল আমাদের শিক্ষা দেয় অন্য মানুষও কত কষ্ট করে এক একটা ফসলের পেছনে। ঠিক বলেছিস। এবার চল কচু নিয়ে বাজারের দিকে যাই। সুখী, তোর শাকের দাম শুনে তো আমার চালের দাম বাড়াতে ইচ্ছে করছে। দাদা, একটু চেখে দেখুন না, রান্নারও পরামর্শ দিচ্ছি। আজ একটুখানি রান্না করেও নিয়ে এসেছি, যাতে করে যারা কখনো কচু দেখেনি বা খায়নি তারা যেন দেখতে পারে কিরকম লাগে। ওমা, এ কি সেই কচু শাক? আমার মেয়ের অ্যাসিডিটি সেরে গেছে এটা খেয়ে। অ্যাসিডিটি মানে পেটের অম্বল, তাই না? হ্যাঁ, এই তো জিনিস। কচু খুব উপকারী একটি খাবার, আরো অনেক ধরনের উপকার হয় এটাতে, সেইটা আমরা জানি না। জি, আমিও শুনেছি কচু শাকের নানান উপকারী দিক রয়েছে, আর এটি আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী। একটু শুনুন, পুরো স্টক আমার রেস্টুরেন্টের জন্য রাখুন, ডাবল দাম দেব। আমার রেস্টুরেন্টে এটা হিট খাবার হবে। আপনি সত্যি বলছেন? এই পুরো কচু শাক আপনি একসাথে নেবেন, তাও পুরো দামে? আসলে আমি শহরেও এর দাম জিজ্ঞেস করেছি, ওনারা অনেক বেশি দাম চায়। আর আপনারা নিজেরাই ফসল ফলান, এর কারণে এর দাম অনেক কম। তাহলে আপনি কি প্রতিদিন এই কচু শাক নেবেন? না, প্রতিদিন হয়তো নিতে পারবো না, শহর থেকে প্রতিদিন আসা তো সম্ভব নয়, কিন্তু প্রতি সপ্তাহে আমি এসে নিয়ে যাব, যদি আপনারা আমাকে একদম ভালো মানের কচু দিতে পারেন। আমাদের এই কচুতে কোনো ভেজাল নেই, এটা আমার নিজস্ব ফলন, আপনি নিশ্চিন্তে থাকুন। তাহলে হয়তো প্রতি সপ্তাহে আমাদের দেখা হচ্ছে, আমার জন্য রেখে দেবেন, আমি আপনাদের চাওয়া দামের দ্বিগুণ দিয়ে নিয়ে যাব। আমি কি সত্যি শুনছি সুখী? এতগুলি টাকা এই কদিনে হাতে পাবো, সেটা তো আমি কখনো ভাবিনি রে। এমনই হয় আপা, চল বাড়ি ফিরে চল, আশপাশের মানুষের চোখ পড়েছে। এই কচু শাকের মার্কেট আমার মনোপলি। শহরের হোটেলগুলো পর্যন্ত সুখীর নাম শুনছে। মেয়ে হয়ে এত নাচার কি আছে? বস, সুখীকে কেমনে হ্যান্ডেল করব? আপনি তোর বিয়ের প্রস্তাব দিয়েও কাবু করতে পারেন নাই। প্রথমে ওর ফসল পুড়িয়ে দাও, তারপর বোন পুত্রকে ভয় দেখাও। গ্রামবাসী ভয় পেলে নিজেই থেমে যাবে। কিন্তু সুখীর তো মেলা সাহস, মাইয়া হইয়াও একবার আমার প্যান্ট খুলে দিছিল সবার সামনে। তোমার লজ্জা লাগে না এই কথা আমার সামনে উচ্চারণ করো তুমি? আমি তো সত্যি কথাই কইলাম। আচ্ছা, আমি গিয়া সুখীর ফসল পুরাইয়া ওরে ভয় দেখাই, জানি না কপালে কি আছে। সুখী, ওরা তো আমায় ঘিরে ফেলেছে, কোথায় পালাই আমি?
কি হচ্ছে কি এসব? ভয় পেয়ে ঘর ছাড়বো? এই দা বাপ দাদার সময়ের, আজও রক্ত চাই। তোরা কি মনে করেছিস? হ্যাঁ, মেয়ে হয়েছি বলে কি সাহসের অভাব? সুখী, ওরা বলছে আমার হাত ভেঙে দেবে, আমাকে একদম মেরে দেবে। আমার খুব ভয় করছে। ভয় নেই রে বেটা, যতই অত্যাচার করুক আমি ছাড়বো না। আর তোর সুখ হয়েই যেন থাকতে পারে। তুই নিশ্চিন্তে কানে হাত দিয়ে ঘুমিয়ে পড়। সুখী, তুই পারবি তো? আমার এবার ভয় করছে। আপা, আমার ওপর বিশ্বাস রাখ। মেয়ে হয়েছি বলে সবাই খুব অপমান করে, দুর্বল ভাবে। মেয়েরাই আজ বিশ্ব জয় করেছে, আর আমরা তো শুধু শুধু মাঠে নামিনি। আমাদের ঘরে তো পুরুষ নেই, আমরা নিরুপায়। যা বোন, তুই তো আমার 5টা ভাইয়ের সমান, তুই পারবি আমাদের রক্ষা করতে। এইসব ওই চৌধুরী চক্রান্ত। আমরা যদি আজ সুখীকে ছাড়ি, কাল আমাদের সবার জমি দখল করা হবে। আমি ভুল করছি ভাই, আজ থেকে তোমার পাশে আছি। মাইয়া হইয়া তুমি একাই লইরা গেছ। সুখী, এই বুড়োকে ক্ষমা করো। আজ থেকে তুমি আমাদের নেত্রী। আমি এখানে নেত্রী হতে আসিনি, আমি কারো সাহায্যের জন্যেও আসিনি। আমি এসেছি আমার পিছু যেন সবাই ছেড়ে দেয় এই জন্যে। আমরা সবাই তোর কষ্ট বুঝতে পারছি সুখী। তুই কষ্ট করে নিজের ফসল ফলিয়ে নিজের উপার্জন নিয়ে ভালো থাকতে চাস। জি, আপনি আমার মুখের কথাটা বলে দিলেন। আজ মেয়ে হয়ে এইসব কাজ করেছি বলে লোকের যত সমস্যা। কেন রে বাবা, আমি কি কোনো অন্যায় করেছি না পাপ করেছি? দেখো সুখী, সবাই যে যার মতন করেই ভাবে। তুমি আর ওসব নিয়ে ভেবো না। আজ থেকে আমরা সবাই তোমার পাশে আছি। আপনারা শুধু আমার পাশে থাকলে চলবে না, অন্যায়ের বিরুদ্ধেও লড়াই করতে হবে। না না, এত সাধনার ফসল, আমার ফসলগুলো সব আমার চোখের সামনে পুড়ে যাবে। এটা এটা আমি কিছুতেই মানতে পারবো না। গ্রামবাসীরা, কলসি নিয়ে ছুটো, সবাই সুখীর ক্ষেতের দিকে এগিয়ে যাও, আগুন নেভাও। সৃষ্টিকর্তা, এই আগুন নিভিয়ে দাও, আমাদের স্বপ্ন পুড়তে দিও না। মেয়েটা নিজে খুব কষ্ট করেই ফসল ফলিয়েছে। মাফ করো সুখী, ওরা আমার বোনরে ধুইরে নিয়ে গেছে। তুমি তো একটা মাইয়া, তুমি তো বুঝবার একটা মাইয়ারে কিভাবে আটকাইয়া আমারে দিয়ে সব কাজ করাইতেছে। সেটা তুমি একবার আমায় আগে বলবে তো? তুমি কিভাবে আমার ফসল পুড়িয়ে দিতে পারলে? মানুষ কি করে অন্য মানুষের এত বড় ক্ষতি করতে পারে? আমারে ক্ষমা কইরা দাও, আমি সত্যি অনুতপ্ত, আমি সত্যি খুবই অনুতপ্ত। আমি চৌধুরী আমার পরিবারের জিম্মি কইরা রাখছে। তুমি যদি সাহায্য করো, আমি সব গোপন তথ্য দিব, না হইলে ওরা আমার পরিবারের শেষ কইরা দিব। মানুষের ভুল সংশোধন হয়। তুমি আজ থেকে আমাদের ভাই, কিন্তু আমার পরিবারকে বাঁচাতে হলে বসে থাকলে চলবে না। যাও ভাই, আগুন নেভানোর সময় তোমার হাতও পুড়েছে। সবাই যারা এই আগুন নিভিয়েছেন, তাদের ঋণ আমরা কিছুতেই পরিশোধ করতে পারবো না। আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব, এবং আপনারা যে আমাদের পাশে আছেন সে প্রমাণ আমি পেলাম। এখন আমাদের সবাইকে চৌধুরীর কাছ থেকে জব্বার ভাইয়ের পরিবারকে উদ্ধার করতে হবে। পুরো গ্রামকে ওই লোক যেন জিম্মি করে রাখতে চায়। এসো, আজই শেষ করব তোদের। সবার সাহস খুব বেড়েছে, তাই না? আগে সবার এত সাহস ছিল না। পিস্তল আছে, আমাদের আছে ঐক্য, দেখো, আর আছে সততার সাহস, সেটা তোমার নেই। চৌধুরী, তোর কালো টাকার রেকর্ড পুলিশের হাতে। আজই জেল হবে তোর। জেল? আমি ফিরে আসব, আমার মতো হাজার চৌধুরী আছে। কিছুতেই যে আর ফিরে আসতে পারবেন না চৌধুরী সাহেব, কারণ আমি জানি আপনার সব কালো অধ্যায়ের কথা। আমারে দিয়ে সব করাইছেন, সব আমি পুলিশে বইলা দেব, দরকার পড়লে নিজেও জেল খাটমু।
জব্বার, তুই আমার সাথে বেইমানি করলি। তোকে আর সুখীকে আমি কিছুতেই ছাড়বো না। মেয়ে হয়ে মাঠে নাচতে নেমেছে, পুরুষদের সাথে গায়ে গা লাগিয়ে চলা। একদম চুপ করুন। এই, তোমরা ওকে নিয়ে চলো, ও খুব বেশি বেড়েছে। ধন্যবাদ সবাইকে এমন একজন বড় ক্রিমিনালকে প্রমাণ সহ ধরিয়ে দেওয়ার জন্য। ভাই, এই সারটা দিলে ফলন বাড়বো না? আমি তোমার মতন দক্ষ চাষি না কিন্তু। হ্যাঁ, কিন্তু জৈব সার দিয়ে দিব, রাসায়নিক নয়। আর আমি কোথায় দক্ষ? কাজ করতে করতে শেখা হয় আর কি। সুখী, এইবার আমরা স্কুলের জন্য টাকা জমাবো। আমি এখন থেকে প্রতিদিন স্কুলেও যেতে পারবো। বাবা, তোমার স্কুল তো বন্ধ। এই সেদিন তো সব বকেয়া বেতন দিয়ে এসেছি। সামনের সপ্তাহে স্কুলের ছুটি শেষ হবে। আমাদের আর কেউ দমাতে পারবে না। আমরা আমাদের কাজ করে যাব। আমাদের কাজের দিক একটাই, সফলতা। যতদিন সফলতা পাবো না, ততদিন পরিশ্রম করে যাব। কিভাবে গরিবের মেয়ে চাষি লাখো মানুষের প্রেরণা হয়ে উঠল। আমি অপরাধ করছি, কিন্তু সুখী আমারে নতুন জীবন দিছে, আমার পরিবারকেও বাঁচাইছে। বোন, আজ মনে হচ্ছে সমস্ত দুঃখ সার্থক হয়েছে। আজ আমাদের বাবা মা থাকলে খুব খুশি হতো। দেখো না, আমাদের ফসল এখন বিদেশেও রপ্তানি হবে। আরিফদের প্রজন্ম বদলে দেবে। আমরা দেশে বিদেশে সব জায়গায় ছড়িয়ে যাব, আর আরিফের প্রশংসা করবে সবাই। কারণ সবাই ওকে চিনবে, আমাদের না।